রাজনৈতিক দল হবে, একটা হবেই ভাই, দুদিন আগে আর দুদিন পরে। কে করবে, কিভাবে করবে, কেমন করবে, সেটাই তুমি দেখতে থাকো। মানুষ যদি প্রশ্ন করে রিজিয়ানুর মা তোমাদের সবাই কেন থাকতো, মানুষ যদি প্রশ্ন করে যে রুকবানু রহমান কি করে তোমার দলে ঢুকে গিয়েছিল, প্রশাসনের ছত্রছায়ায় থাকা এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করা, আমার সামনে পাইলট পেছনে পাইলট ভ্যান, এর ফলে যে একটা উদ্ধত আচরণ হয়, তখন মানুষকে মানুষ মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় পদত্যাগ চাইতেন বুদ্ধবাবুর, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় মানে সিবিআই তদন্ত চাইতেন এবং সরকার সম্পর্কে বিষাদগার করতেন। এটা তার অধিকার ছিল। ফিরহাদ হাকিমকেও আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ নিজেদের দিকে ভাই তোমরা তাকাও, তোমরা কেন অন্যের দিকে তাকাও, তোমরা কেন এত উদ্ধত আচরণ করো? দুদিন পরে মারা যাবো সব, দুদিন পরে যখন মারা যাবো তখন এই মনে রাখবে মানুষ এই খারাপ কথাগুলো। আরজি করে নির্যাতিতার মা বাবাকে নিয়ে কার্যত আক্রমণ আমি দেখলাম, পরপর আক্রমণ, ফিরহাদ হাকিম থেকে শুরু করে কুণাল ঘোষ থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি পর্যন্ত, তারা নাকি রাজনৈতিক কারণে মন্তব্য করছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, তিনি ভালো বলতে পারবেন যে তারা রাজনৈতিক কারণে কতটা এইরকম মন্তব্য করছেন, কারণ উনি দীর্ঘদিন রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে এসেছেন। সত্যি উনারা কি রাজনৈতিক দলে দাঁড়াবেন, এরকমও মন্তব্য আসছে। বলছি রাজনৈতিক এই কারণে ওনারা রাজনৈতিক চক্রান্তে বিভ্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চেয়েছে? উনাদের তো এখতিয়ারে নেই এই পদত্যাগ চাওয়ার, কারণ উনাদের ভোটে জিতে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসেননি। কে বলছেন? ববি হাকিম বলছেন, মেয়র। প্রথমত আমি বলবো যে প্রতিটি মানুষের ববিকে বোঝা উচিত, কুণালকেও বোঝা উচিত যে প্রত্যেকটা মানুষের যারা জনপ্রতিনিধি তাদের প্রশ্ন করার এখতিয়ার আছে। মনে রাখবে জনপ্রতিনিধি তুমি যখন হচ্ছ, তুমি কিন্তু সকলের প্রশ্নের সম্মুখীন হবে। তোমাকে নিয়ে কেউ উচ্ছ্বাস প্রকাশ করবে, তোমাকে নিয়ে কেউ বিষাদগার করতে পারে, তোমাকে সমালোচনা করতে পারে, তোমার পদত্যাগ দাবি করতে পারে, আবার কেউ বলতে পারে লং লিভ মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এইটা মানে এখনো আমাকে শেখাতে হচ্ছে ববি হাকিমকে, এখনো কুণাল ঘোষকে শেখাতে হচ্ছে, কল্যাণ ব্যানার্জিকে শেখাতে হচ্ছে। এটা ভাবতে খুব খারাপ লাগে। আমি খুব পরিষ্কার করে তোমায় বলতে চাই যে এটা না দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকার জন্যই হচ্ছে। এই যে দীর্ঘ শাসন, এই দীর্ঘ শাসন কিন্তু অ্যাকচুয়ালি অহংকার তৈরি করে, অহংকারী তৈরি করে। এরা যে অহংকারী হয়েছে, উদ্ধত হয়েছে, পেশি শক্তির উপর নির্ভর করছে, গলার বাজির উপর নির্ভর করছে, তার কারণটা হলো বেসিক লজিকটা ভুলে গেছে যে একটা ডেমোক্রেটিক সেট আপে যিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাকে কিন্তু সমালোচনা করার এখতিয়ার মানুষের আছে। নির্যাতিতা মাও একজন নাগরিক, বাবাও একজন নাগরিক। তারা যদি তার মেয়েদের ন্যায় বিচারের প্রশ্নে মনে করেন যে তারা মুখ্যমন্ত্রী দায়ী, তারা সেটি বলেছেন। তারা কেন পদত্যাগ চাইবে? পদত্যাগ চাইতে পারে, যে কোনো, আমিও চাইতে পারি, তুমিও চাইতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিরোধী থাকাকালীন বছরকে বছর পদত্যাগ চাইতো কেন? কিছু হলেই বুদ্ধবাবু পদত্যাগ করুন, কিছু হলেই রিজিয়ানুর ঘটনায় বুদ্ধবাবু, একদম আমি বলছি তো, আমরা তো তখন রাজনীতি চর্চা করি। মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় পদত্যাগ চাইতেন বুদ্ধবাবুর, মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় মানে সিবিআই তদন্ত চাইতেন এবং সরকার সম্পর্কে বিষাদগার করতেন। এটা তার অধিকার ছিল। বিরোধী নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখতিয়ার ছিল, অধিকার ছিল। তাদের কোথায় বুক ফাটা কান্না হবে, তা না কান্নাকাটি করে। দেখো আমি বলছি ক্ষমতার বৃত্তে যারা থাকে না ভয়ঙ্কর হয়। আমরা সুশান্ত ঘোষ থেকে শুরু করে রেজ্জাক মোল্লাদের তখনকার অহংকার দেখেছি তো আমরা। ফলে আমরা 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 জানি যে দীর্ঘ শাসন পশ্চিমবাংলায় আমাদের জন্য অভিশাপ। এবং এই যে দীর্ঘ শাসন, একই পুলিশ প্রশাসনের ছত্রছায়ায় থাকা এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করা, আমার সামনে পাইলট পেছনে পাইলট ভ্যান, এর ফলে যে একটা উদ্ধত আচরণ হয়, তখন মানুষকে মানুষ মনে হয় না। তখন মানে এই যে সদ্য সন্তান হারা মা বাবা, তাকে আর মানুষ মনে হয় না, তাকে ভোটার মনে হয়। ফলে আমি তোমায় বলছি যে এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবাংলায় 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, তাদের উদ্ধত আচরণ আমরা দেখেছি। পশ্চিমবাংলাতে তৃণমূলের উদ্ধত আচরণ দেখছি, আরো চূড়ান্ত আকার ধারণ করবে। এবং তারপরে যদি কোনোদিন ক্ষমতা পরিবর্তন হয়, আবার একটা নতুন ভাবে আরেক ধরনের উদ্ধত হয়তো আসবে। মানে আমাদের দুর্ভাগ্য। আমাদের স্যার আপনাকে আমি স্পেসিফিক জিজ্ঞাসা করবো, আপনি রাজনীতি নিয়ে চর্চা করেন, রাজনৈতিক বিশ্লেষক, বলছে কোন রাজনৈতিক দলে এই নির্যাতিতার বাবা মা দাঁড়ানোর সম্ভাবনা, এটা কি বলা যায়? যদিও হতো, যদি কোন রাজনৈতিক দলের মানে ছত্রছায়ায় যদি থাকেন, তুমি আমায় বলো রিজিয়ানুর মা কোন ছত্রছায়ায় ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় ছিল না? ঠিক, তার ভাই তো এমএলএ। তার ভাই তো এমএলএ।
চ্যারিটি বিগিনস অফ হোম। আমি বলছি মানে কুনাল দাকে আমি রিকোয়েস্ট করব, আমি কল্যাণ দাকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনাদের নিজের দিকে তাকান। ফিরহাদ হাকিমকেও আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ নিজেদের দিকে ভাই তোমরা তাকাও। তোমরা কেন অন্যের দিকে তাকাও? তোমরা কেন এত উদ্ধত আচরণ করো? দুদিন পরে মারা যাবো সব। দুদিন পরে যখন মারা যাব তখন এই মনে রাখবে মানুষ এই খারাপ কথাগুলো। এবং মানুষ যদি প্রশ্ন করে রিজিয়ানুর মা তোমাদের সবাই কেন থাকতো, মানুষ যদি প্রশ্ন করে যে রুকবানু রহমান কি করে তোমার দলে ঢুকে গিয়েছিল, তোমরাও বরঞ্চ উল্টো দিক থেকে বলো যে গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো বক্তব্য রাখতে পারে, তারা তাদের মতন বক্তব্য রেখেছে, এটা আবার প্রতিক্রিয়া দেওয়ার কি আছে? এইভাবে কথা বলো। তা না বলে তোমরা সদ্য মানে সন্তানহারা মাকে বাবাকে যেভাবে পার্সোনাল অ্যাটাক করছো, এটা কি সমাজের জন্য ভালো যাচ্ছে নাকি? এবং ভাইয়ের মৃত্যুর বিনিময়ে রাজনীতি তোমরা করনি? তোমরা জব্বলা সর্দার থেকে শুরু করে তোমাদের তাপসী মল্লিককে নিয়ে তোমরা রাজনীতি করনি? দিনের পর দিন করনি? সেটা না, তখনও আমি মনে করতাম যে তাপসী মল্লিকের যদি কোনো হত্যা হয়ে থাকে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সরব ছিলেন, সঠিক ছিলেন। রিজানুকে নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব ছিলেন, সে তার এখতিয়ার ছিল, রাজনৈতিক এখতিয়ার ছিল। এবং রিজওয়ানুর ভাইকে তৃণমূল কংগ্রেস যে টিকিট দিয়েছিল রুকবানু রহমানকে, সেটাও আমি মনে করি যে রুকবানু মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তার মুক্তি। তাহলে এই মা বাবা যদি কোন একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যায়ও, তা তোমাদের তো প্রথমেই ভাবা উচিত যে রুকবানুও তো গেছে। মানে একের পর এক সেই সময় যারা ভিকটিম ছিল সব তোমাদের দলের মধ্যে এসছে, তাতে কি যায় আসে? কিন্তু আমি তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো ভাই, যে যেভাবে তোমরা বক্তব্য রাখছো, যে উদ্ধত অহংকার, আমি কিন্তু বলছি যে এই অহংকার উদ্ধত অবস্থান বামের নেতাদের মধ্যে বহু মানুষকে দেখেছি। বিনয় কুমারের কথা মনে আছে কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো? ফলে ইতিহাসে কিন্তু আমি বলছি যে শেষ বিচারে কিন্তু কেউ তোমরা থাকবে না ভাই। যদি কোনো ভালো কাজ করে থাকো সেটাই মনে থাকবে, আর এই উদ্ধত আচরণকে কিন্তু মানুষ ইগনোর করবে। এখন হয়তো ক্ষমতার ভয়ে, পুলিশের ভয়ে, মামলার ভয়ে হয়তো করছে না। আগামী দিন কিন্তু তোমায় আমি বলছি, যেমন করে ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেলে মানে আসে বামেদের অবস্থা, আগামী দিন কিন্তু তোমাদের অবস্থা হবে। কিন্তু এটা প্লিজ তোমরা দয়া করে করো না। যে কোনো মানুষের অধিকার আছে, পাবলিক ফিগার যারা জনগণের দ্বারা নির্বাচিত, তার পদত্যাগ করার দাবি জানানোর এখতিয়ার আছে। সংবিধানের রাইট টু ডিসেন্টের অধিকার দিয়েছে। তুমি ইমিডিয়েটলি বলবে, মানে যেহেতু উদ্ধত তোমাদের আচরণ, তোমরা ইমিডিয়েটলি আমাকে বলবে রাখুন তো আপনার কাব্যিক কথা, রাখুন তো আপনার মানে বইয়ের কথা, রাখুন তো আপনার গণতন্ত্রের কথা। ফলে এই ধরনের ভাবনাগুলোই যে মাথায় যখন আসছে, মানে একটা স্বৈরাচারী চূড়ান্ত লক্ষণ ধরা পড়ছে। স্যার একই সাথে আমি বলছি 26,000-এর ভবিষ্যৎ কার্যত ঝুলেই রইল। আমি বলছি যে কারা বৈধ কারা অবৈধ তাদের একটা লিস্ট দিতে পারছে না। 4 রকমের লিস্ট সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, সেটা 4 রকম কেন হচ্ছে? আমি বলছি কাদেরকে যোগ্যতা অনুসারে চাকরি দিয়েছে সেগুলো স্পেসিফিক করে সরকার বলতে পারছে না। আমি বলছি এই তো পুরো প্যানেল সমেত যা দেখা যাচ্ছে, পুরো প্যানেল বাতিল করে নতুন করে পরীক্ষা করতে হবে। দেখো, এটা মানে সরকার দিতে পারছে না, এসএসসি দিতে পারছে না নয়, দিতে চাইছে না। মানে আমি পরিষ্কার করে বলছি যে যখনই এই অভিযোগগুলো এসেছিল মানে 16 সালের মানে নিয়োগকে কেন্দ্র করে, তখন কিন্তু বারবার বলা হচ্ছিল যে তদন্ত করুন, যারা অন্যায়ভাবে চাকরিতে ঢুকেছে, টাকার বিনিময়ে চাকরিতে ঢুকেছে। এরকম অপদার্থ শিক্ষকদেরকে যদি আপনি রাখেন, যারা অঙ্ক করতে পারে না, ক্যামেরায় দেখা গেছে পড়াতে পারে না, তাদেরকে আপনি শিক্ষা ব্যবস্থায় রাখলে কয়েকটা প্রজন্ম নষ্ট হবে। অর্থাৎ বাঙালির যে আগামী প্রজন্ম, গরিব মানুষরা, তারাই তো প্রাইমারি স্কুলে পড়ায়, তারাই তো সরকারি স্কুলে পড়ায়, তাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইছে। আমি তোমায় বলছি যে দেখো, মানে সরকার যদি মানুষকে মানুষ না মনে করে, সরকারকে ভোটার মনে করে, তাহলে তার কাছে হলো সংখ্যা বৃদ্ধি মানে লাভ, ভোটার আমার। কিন্তু আমি তোমায় বলছি ডে 1 থেকে এই প্রশ্নটা সমাজের নানা স্তর থেকে উঠেছে, আজও উঠবে, যে সরকার জল এবং দুধের মধ্যে পার্থক্য তৈরি করতে পারছে না, না চাইছে না। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে সরকার প্রথম থেকে চাইছে না, যার জন্যই সরকার অতিরিক্ত পদ তৈরি করে এই অবৈধ ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে অতিরিক্ত পদ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এবং এই অবৈধ মানে যেগুলো জল,
সেগুলোকে বা যেগুলো মানে দুর্নীতির মাধ্যমে চাকরিতে ঢুকেছে তাদেরকে রেখে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এবং সরকারের যদি প্রথম থেকেই তুমি লক্ষ্য করো তাহলে মানে দুর্নীতির সাথে কম্প্রোমাইজ করেছে। এই কারণে আমি বলছি যে দিনের পর দিন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যে টাকা জমছে মানে পার্থ চট্টোপাধ্যায় অন্যতম অ্যাকুইজড হচ্ছেন একের পর এক, মানে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে তাদের যে কার্যকর্তারা তারা যে দুর্নীতির সাথে যুক্ত হচ্ছেন, এগুলো কি সরকার জানতো না? সিআইডি নেই? মানে আমার প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কলেজের কোনো ডাক্তারের ঘটনাতে সরকার ইমিডিয়েটলি ব্যবস্থা নেয়, কিন্তু তাহলে সরকারের নাকের ডগায় দিনের পর দিন যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিতে পারেনি? শেষ পর্যন্ত সিবিআই কে নিতে হয়েছে, শেষ পর্যন্ত কোর্টের অর্ডারে নিতে হয়েছে, এবং ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে শিক্ষা আধিকারিক, শিক্ষামন্ত্রী সব জেলে। আমি বলছি স্যার একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, বলছি সিবিআই কেন আমাদের রাজ্যে এলে এত ইনঅ্যাক্টিভ হয়ে যায়? আমি বলছি সব কেস ছেড়ে দিন, গরু, কয়লা, বালি, এসএসসি সব ছেড়ে দিন। আমি বলছি আরজি করেরও তো বিচারটা দিতে পারতো সিবিআই, কিন্তু আমি বলছি আরজি করের সিবিআই যিনি আয়ো সীমা পাহুজা, তার তদন্তের ছত্রে ছত্রে মানে একদম লেখা আছে, জাজমেন্ট কপিতে বিচারক অনির্বাণ দাস প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছেন। সিবিআই মানে শুধুমাত্র আরজি করের ঘটনাতে তদন্ত করতে পারেনি তা নয়, তদন্ত করতে চাইনি। একইভাবে তোমাকে আমি বলছি সুজয় কৃষ্ণ ভদ্র যে কেসে জড়িত সেখানেও কিন্তু লিপস অ্যান্ড বাউন্সের চূড়ান্ত কোনো রায় দিতে মানে তদন্ত করতে পারেনি, কয়লাতে করতে পারেনি, গরুতে করতে পারেনি, শিক্ষা দুর্নীতিতে করতে পারেনি। সিবিআই একটা দিক পর্যন্ত তদন্ত করেছে, যেই পলিসি লেভেলে এসছে, মাথার প্রশ্ন এসছে, মানে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের প্রশ্ন আছে, তখনই কিন্তু সিবিআই দেখা গেছে সুরসুর করে নেমেছে। এটা আমি বলছি না, এটা কলকাতা হাইকোর্টে একাধিক বিচারপতির অবজারভেশন। এটা দিনের পর দিন মনে হয়েছে যে কারণে লিপস অ্যান্ড বাউন্ডের ডাইরেক্টর বাইরে, তার কর্মচারী কিন্তু জেলের মধ্যে। এই প্রশ্নগুলো কিন্তু আমরা তুলিনি, এটা আদালত থেকে তোলা হয়েছে, লয়াররা তুলেছেন। ফলে কোনো একটা জায়গায় আমি তোমায় বলছি নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেটিং যে তত্ত্ব, সেটা কিন্তু মানে আরজি করের ঘটনাতেও প্রতিষ্ঠা হয়। কারণ দেখো সিবিআই তো দৈত্যপুষ্য মানে শিশুর মতন নয় যে তাকে শেখাতে হবে তদন্ত। দেখুন স্যার একদমই আমি বলছি রাজ্য সরকার সঞ্জয়ের ফাঁসি চেয়ে আদালতে গেল, সঙ্গে সঙ্গে সিবিআইও চলে গেল। মানে আমার প্রশ্নটা হচ্ছে সিবিআই মানে যদি না চায়, মানে তুমি ঘোড়াকে জোর করে জল পর্যন্ত আনতে পারো, কিন্তু জলটা তো ঘোড়াকে খেতেই হবে। ফলে ঘোড়ার নিজস্ব ইচ্ছা যদি না থাকে তাহলে তোমার কিছু করার নেই। আমি সব শেষ বিচারে আমি তোমাকে বলবো যে দেখো আরজি করের ঘটনার কনটেক্সটে বৃহত্তম ন্যায় বিচারের দাবি কিন্তু নির্যাতিত বাবা মা চাইছে। কি চাইছে? তারা বলছে যে ভাই রাজ্যের পুলিশের ভূমিকা কি ছিল সেটা একদম বিচারক লিখে দিয়েছেন, ফলে তার বিরুদ্ধে তদন্ত হবে কি, তাদের শাস্তি ব্যবস্থা হবে কি। যে আরজি করের যারা প্রশাসক ছিলেন সেই প্রশাসকরা যে এই ঘটনার সাথে জড়িত নয় তা গ্যারান্টি কে দেবে? বিচারক নিজে পর্যন্ত নানা রকম প্রশ্ন তুলেছেন, সেইখানে তদন্ত হবে কি? অর্থাৎ বৃহত্তম এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত ছিলেন কেবলমাত্র ওই একজন ব্যক্তি, তিনি মানে জড়িত যে তথ্য দেওয়া হচ্ছে, তার বাইরে ইতিমধ্যেই মানে বিচারক প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা থেকে শুরু করে নানা কর্তৃপক্ষের, সিবিআই। ফলে একটা বৃহত্তম ষড়যন্ত্রের প্রশ্নটা যখন আসছে, যতক্ষণ পর্যন্ত এই তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে প্রশাসনের ব্যর্থতা, পুলিশের ব্যর্থতার জায়গাগুলোকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা না করবে, আমি মনে করি না যে এখানে ন্যায় বিচার মানে সঠিকভাবে হবে। ফলে সঠিক ন্যায় বিচারের প্রশ্নে কিন্তু বাবা মা যে দাবি দাবা রাখছেন, সমাজের কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারছেন, কিন্তু শাসক দলকে ভয় পায়। শাসক দল ইতিমধ্যেই তুমি যদি দেখো দাঁত নখ বের করে, বা তার প্রশাসন দাঁত নখ বের করে কিন্তু নেমে গেছে। কেন আমি কথাগুলো বলছি? সিনিয়র ডাক্তারকে মেডিকেল কাউন্সিল চিঠি পাঠিয়েছে, একেবারে শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের মানে পুলিশ বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। মানে সব মিলে একটা আতঙ্ক তৈরি করে দাও, ভয়। এবং তোমাকে রোজিনা বলতে চাই যে ভয়ের রাজনীতি কিন্তু কাজ করে পশ্চিমবাংলায়। ভয়ের রাজনীতির উপর ভিত্তি করে পশ্চিমবাংলায় 50টা ব্লক দিনের পর দিন বামেরা নিজেদের দখলে রেখেছিল। তৃণমূল কংগ্রেসের শাসনকালে যে এই যে দীর্ঘ সময় ধরে শাসন করছে, তার একটা মানে তার অনেক কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার নিশ্চয়ই আছে, কিন্তু ভয় ভীতি সন্ত্রস্ত করা, পুলিশ প্রশাসন দিয়ে নির্যাতন করা, বিরোধী শূন্য করা, ফলে ভয় ভীতির কিন্তু দাম পশ্চিমবাংলায় সবসময় থাকে। পশ্চিমবাংলার রাজনীতিতে ভয় ভীতির বিরাট স্থান আছে। ভয় ভীতি সন্ত্রাস পশ্চিমবাংলার রাজনীতির অঙ্গ, এবং পশ্চিমবাংলায় আমাদেরকে মানে বলা যায় যে প্রজা করে রাখে
আমাদেরকে মানে মানুষকে ভোটার করে রাখা হয়, পুরো নাগরিককে ভোটার করে রাখা হয় ভয় ভীতি সন্ত্রাস পুলিশ প্রশাসনের মাধ্যমে। স্যার একটা জিনিস আমি বলছি, আপনি একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর সেটিং এর তথ্য আনলেন, একদম আরজি করের ক্ষেত্রে তো পরিষ্কার এই মুহূর্তে অনেক জনগণও হয়তো বুঝতে পেরে গেছে, মানে যেখানে তারা সবাই বলছিলেন যা গেছে যাক, কিন্তু এইটার অন্তত ন্যায় বিচারটা সব মানুষ চেয়েছিল। আমি বলছি সেটা দল জাতি সমস্ত নির্বিশেষে। আমি স্যার একটা জিনিস বলছি, এই মোদী মমতার সেটিং এ শুভেন্দু অধিকারী নিজেকে কি করে ধরে রাখবেন বলুন তো, যেখানে বারবার তথাগত রায় বলছেন এখন বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী হওয়ার কথা, হয়ে ওঠার কথা, কিন্তু শুভেন্দু অধিকারী একা কতটা পারবেন, কারণ যেখানে উপর মহলে সেটিং। না ঠিকই, দেখো মানে বিজেপির যে কয়টা নেতা আছে রাজনীতি বোঝে একমাত্র শুভেন্দু। আর এই দিলীপ ঘোষের একটা জনপ্রিয়তা আছে, এই তো দুটো নেতা। দিলীপ ঘোষের জনপ্রিয়তা আছে, আর মানে একটা নির্দিষ্ট জনপ্রিয়তা আছে কর্মী সমর্থক পুরনোদের মধ্যে। আর মানে শুভেন্দু অধিকারীর আক্ষরিক অর্থে রাজনীতিটা বোঝে, নির্বাচনী রাজনীতি বোঝে, সংগঠন বোঝে, সেরকম একটা নেতা। কিন্তু শুভেন্দু অধিকারীকে সভাপতি করছে না। তুমি লক্ষ্য করে দেখো কত, মানে শুভেন্দুরও তো ধৈর্যের একটা মাত্রা আছে, মানে কত ধৈর্য দেবে একটা সরাই বোঝে না এইসব নেতাদের সাথে ওঠা বসা করতে হচ্ছে। ওরও দুর্ভাগ্য যে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সবচেয়ে বেশি তাজা নেতা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেতা, সবচেয়ে বেশি বিচক্ষণ নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর আজকে কি দশা, যে মানে বিজেপির ক খ গ ঘ বোঝে না রাজনীতিতে, তাদের সাথে উঠা বসা করতে হচ্ছে, তাদের নির্দেশ মানতে হচ্ছে, তাদের মতন করে চলতে হচ্ছে। এবং শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত, ধরো নির্বাচন আর কত, এটা জানুয়ারি মাস, তার মানে 14 মাসের মধ্যে নির্বাচন। সেই 14 মাসের আগেও শুভেন্দু অধিকারী নামটা ঘোষণা করতে পারছে না যে সভাপতি হিসাবে। বলতেই পারে যে ভাই শঙ্কর ঘোষ বা অন্য কাউকে তুমি বিরোধী দলের নেতার দায়িত্ব দিয়ে দাও, তুমি সভাপতির দায়িত্ব নাও, বা দুটোই একসাথে চালাতে পারে, কিন্তু তার তো তারা করছে না। ফলে বিজেপি মানে কেন্দ্রীয় বিজেপির আদতেও কি চায় পশ্চিমবাংলার পরিবর্তন? উত্তর পরিষ্কার না। পশ্চিমবাংলার পরিবর্তন কিন্তু আমি তোমায় বলছি এই মুহূর্তে শুধু বিজেপি একা চাইছে না, মানে বিজেপি তো তৃণমূল থাকুক চাইছে, কিন্তু আমি বলছি কংগ্রেস এবং সিপিএম ও কিন্তু বিজেপি মানে তৃণমূল চাইছে, মানে থাকুক চাইছে। কেন তুমি বলতে কেন বলুন? এক্সাক্ট তাই। কেন? তার কারণটা হলো, ধরো এই মুহূর্তে যদি মানে সেন্ট্রালে যদি বিজেপি চলে যায়, কংগ্রেস ক্ষমতায় আসবে। কংগ্রেস ক্ষমতায় কাকে নিয়ে আসবে? তৃণমূলকে নিয়ে আসবে। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যদি গাঁটছড়া ন্যাশনাল লেভেলে থাকে, তাহলে কি এই রাজ্যে ক্ষমতা পরিবর্তন করতে পারবে কংগ্রেস? বা ওই জোটে যদি ইন্ডিয়া জোটের মধ্যে যদি বামেরাও থাকে, তাহলে ন্যাশনাল লেভেলে মোদির পরিবর্তে যদি অন্য কোনো শক্তি ক্ষমতায় আসে, তারাও কি পশ্চিমবাংলা তৃণমূলকে সরাতে চাইবে? কারণ তাদের উপর ভিত্তি ভর করেই কেন্দ্রের সরকারটা চলবে। কি হবে আমাদের রাজ্যের ভবিষ্যৎ? আমি তোমায় বলছি যে এইরকম মানে অনেক টেলিভিশন চ্যানেলের রিপোর্টাররা মাঝে মাঝে তোমাকে জিজ্ঞেস করে না যে একটা নতুন দল তৈরি হবে কিনা। পশ্চিমবাংলায় নতুন দল তৈরি হবেই, এবং পশ্চিমবাংলায় কিন্তু আমি তোমায় বলছি আজকে হোক কালকে হোক, এই রাজনীতির চক্রের মধ্যেই চক্রব্যূহ যেটা তৈরি করেছে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল মিলে, এই চার শক্তি মিলে যে পশ্চিমবাংলায় যে সেটিং এর রাজনীতি চলছে বলা যায়, সেই সেটিং এর রাজনীতি থেকে বেরিয়ে আসবেই, এবং নাগরিকরা মিলেই কিন্তু একটা রাজনৈতিক দল তৈরি করবে। এবং তুমি দেখো এই পশ্চিমবাংলাতে আমরা একসময় মনে করতাম বামেদের কোনো মৃত্যু নেই, বামেদের কোনো অপসারণ হবে না, বামেরা অজেয় অপ্রতিরোধ্য, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের মানে নিয়মেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল তৈরি করলেন এবং পরিবর্তন আনলেন। ঠিক তেমনি ভাবে এই যে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের যে সামগ্রিক মানে একটা চক্রব্যূহ, রাজনৈতিক চক্রব্যূহ, তার থেকে মানুষকে বের করে আনবেই। এবং তোমার টেলিভিশনের যে বন্ধুরা তোমায় জিজ্ঞেস করে যে রাজনৈতিক দল হবে, একটা হবেই ভাই, দুদিন আগে আর দুদিন পরে। কে করবে, কিভাবে করবে, কেমন করবে, সেটাই তুমি দেখতে থাকো।